প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই দুপুরে আমরা এসেছি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর একটি ক্লাসে আমরা সংরক্ষিত আয় কিভাবে নির্ণয় করা হয় তা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোর আলোকে তোমরা বিশদ আয় বিবরণী কিভাবে করতে হয় এবং বিশদ আয় বিবরণী করে কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয় তা শিখেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিট মুনাফা নির্ণয়ের যে পরবর্তী ধাপ সংরক্ষিত আয় নির্ণয়, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি স্মরণ করিয়ে দিতে চাই কিভাবে নিট মুনাফা নির্ণয় করা হয়েছিল এবং তারপরে কেন এই সংরক্ষিত আয় নির্ণয় করতে হবে। আমরা জানি যে বিশদ আয় বিবরণী করার জন্য প্রথমে আমরা মোট মুনাফা নির্ণয় করেছিলাম। বিশদ আয় বিবরণী করার সময় আমরা কি করেছি? প্রথমে মোট মুনাফা নির্ণয় করেছি। আর কিভাবে মোট মুনাফা নির্ণয় করেছি? তোমরা জানো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা নির্ণয় করেছি। আর এই মোট মুনাফার পরে আমরা পরিচালন খরচগুলো মাইনাস করে দিয়েছি। পরিচালন খরচগুলো ছিল দুই প্রকার, একটি ছিল প্রশাসনিক খরচ, একটি ছিল বিক্রয় খরচ। এই পরিচালন খরচ বাদ দেওয়ার পরে আমরা পেয়েছিলাম পরিচালন মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এই পরিচালন মুনাফা এবং এই মোট মুনাফা আমরা কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে তিনটি মুনাফা পাবো। প্রথমে বলেছিলাম মোট মুনাফা, এবার বলেছি পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফার পরে আমরা যে কাজটি করব সেটি হলো অন্যান্য আয়সমূহ যোগ করব, অন্যান্য ব্যয়সমূহ বাদ দিব, তারপরে আমরা পাবো নিট মুনাফা। এই নিট মুনাফার উপর যৌথ মূলধনী কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ আয়কর রিজার্ভ রাখতে হয়, প্রভিশন রাখতে হয়। রিজার্ভ না, ঠিক প্রভিশন রাখতে হয়। এই যে আয়করকে প্রভিশন করা, আয়কর সঞ্চিতি তৈরি করা, এই আয়কর সঞ্চিতি যদি সমন্বয়ে থাকে তাহলে আমরা এই নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ দিব, তারপরে যে নিট মুনাফাটি পাবো তাকে বলবো কর পরবর্তী নিট মুনাফা। এই পর্যন্ত আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছি। আজকে আমরা তার পরের ধাপে, অর্থাৎ নিট মুনাফা হয়ে যাওয়ার পরে যে টাকাটা কোম্পানির কাছে থাকে, একটি যৌথ মূলধনী কোম্পানি যে নিট মুনাফাটা পেল, এই নিট মুনাফার উপর যে ফাংশনগুলো, নিট মুনাফার পরবর্তী যে কাজগুলো, সেগুলো কি কি হতে পারে, যেগুলো আমরা আসলে এসএসসি লেভেলে বা একাদশ শ্রেণীতে আমরা শিখিনি। ওই জিনিসগুলো একাদশ শ্রেণীতেও ছিল না, সিলেবাসে ছিল না। তো নিট মুনাফার পরে আমরা নরমালি যে কাজটা আগে করেছি, একাদশ শ্রেণীতে করেছি বা এসএসসি লেভেলে করেছি, যে নিট মুনাফা কি হয়েছে? মূলধনের সাথে যোগ হয়েছে। এখানে মনে রাখবো আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করার সময় মূলধনের সাথে কোনো আইটেম যোগ বিয়োগ করে মূলধনকে কমানো যাবে না, মূলধনকে বাড়ানো যাবে না। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, বিভিন্ন ক্লাসে বলেছি। যেমন যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের একটা চ্যাপ্টার ছিল শেয়ার ইস্যু, সেই শেয়ার ইস্যুতেও তোমাদেরকে সেটি আমি বলেছি।
একাধিক ক্লাসেই বলেছি। তো তোমরা লক্ষ্য করো যে আমরা বলছি যে নিট মুনাফাটা আমরা মূলধনের সাথে যোগ বা বিয়োগ কিছুই করব না, আমরা নিট মুনাফার পরে যে ফাংশনগুলো করব সেই ফাংশনগুলোকে একত্রিত করে আমরা এটাকে বলি যে এই যে নিট মুনাফা, এই নিট মুনাফার অধিকার, এই নিট মুনাফার রাইট একমাত্র কোম্পানির, এবং কোম্পানির মানে কোম্পানির মধ্যে কোম্পানির যারা মালিক, দ্যাট মিন্স শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডারদের অধিকার বা রাইট, তাদের যে বিভিন্ন কার্যক্রম আছে, কোম্পানি তার নিজের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যে সকল ভূমিকা রাখে, যে সকল কার্যক্রম গ্রহণ করে সেগুলো, এবং শেয়ার হোল্ডারদেরকে যে মুনাফার একটা অংশ দিয়ে থাকে কোম্পানি, সেই বিভিন্ন বিষয়গুলো আমরা সংরক্ষিত আয় নিয়ে আসবো। তাহলে সংরক্ষিত আয়টা হলো এমন একটি আয় বিবরণী, যে আয় বিবরণীর মাধ্যমে, এটি আয় বিবরণী বলা যাবে না, আগে এটা আমরা কি সংরক্ষিত আয় বিবরণী বলতাম, কিন্তু আমাদের বর্তমান সিলেবাসে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী নামে কিছু নাই, এটা আগে ছিল। তো সংরক্ষিত আয় নির্ণয় আমরা এটা বলবো, সংরক্ষিত আয় নির্ণয়। সংরক্ষিত আয় কেন নির্ণয় করব আমি এটি নিয়ে আলোচনা করছিলাম, যে এই সংরক্ষিত আয়ের মধ্যে তোমার এখানে যে টাকাটা আছে, এই টাকার মধ্যে গভর্নমেন্টের একটি অংশ আছে আয়ের মধ্যে। যে নিট মুনাফাটা হয়, সেই নিট মুনাফার মধ্যে সরকারের একটা অংশ থাকে, গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স পায়। আমরা যেমন বলেছি বিশদ আয় বিবরণীতে যে নতুন আয়কর সঞ্চিতি একটা কথা বলেছিলাম, যে সঞ্চিতি রাখা হয় কেন, আয়কর সঞ্চিতি রাখা হয় সরকারকে আয়কর পরিশোধ করার জন্য। আয়কর সঞ্চিতি রাখা হয় সরকারকে কি করার জন্য, আয়কর পরিশোধ করার জন্য। সে আয়কর পরিশোধ করা হয় নিট মুনাফা থেকে। কি থেকে? নিট মুনাফা থেকে। তাহলে নিট মুনাফার পরের কাজগুলো কি, সেগুলো সংরক্ষিত আয়ের মধ্যে আসবে। তাহলে নিট মুনাফার পরের কাজ হলো, প্রথমে নিট মুনাফার নির্ণয় হবে, তারপরে আমি সরকারকে কি করব, গভর্নমেন্টকে কি করব, ট্যাক্স দিব। তাহলে নিট মুনাফা নির্ণয় করার পরের ধাপ হলো গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া। তাহলে এই যে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, এটি আমার নিট মুনাফার পরবর্তী ধাপ। নিট মুনাফা নির্ণয় করার আগে কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না, ট্যাক্স দিতে হবে, নিট মুনাফা আগে নির্ণয় হবে, সেই মুনাফার উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে আমি বলতে চাচ্ছি নিট মুনাফার পরের যে ফাংশনগুলো, নিট মুনাফার পরের যে কাজগুলো, সেগুলো আমরা যে ফাংশনগুলো সেগুলো করব, সেগুলো আমার সংরক্ষিত আয়ের মধ্যে আসবে। প্রথমত আমি যদি বলি, এখানে তিনটা কাজ আমরা দেখব, মূলত সংরক্ষিত আয়ের মধ্যে মূলত তিনটা কাজ দেখব। একটি হলো গভর্নমেন্টকে এই আয় থেকে ট্যাক্স দেওয়া হবে, এই একটা কাজ, মানে কর প্রদান করা হবে, আয়কর প্রদান করা হবে। দ্বিতীয়ত হলো শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ পরিশোধ করা হবে। তৃতীয়ত হলো কোম্পানি তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বা প্রতিষ্ঠানের বিভিন্ন চাহিদার ভিত্তিতে কিছু অর্থ ভবিষ্যতের প্রয়োজনে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করবে। তাহলে কি হচ্ছে, আমি যে কথা বলছি, সংরক্ষিত আয়ের মধ্যে মূলত আমি তিনটা কাজ করব। প্রথমত গভর্নমেন্টকে, সরকারকে আয়কর দিতে হবে, আয়কর প্রদান, এটা একটা কাজ। 2 নাম্বার, কোম্পানির যারা মালিক বা শেয়ার হোল্ডার, তাদেরকে আমি লভ্যাংশ দিব, যাকে আমরা বলছি যে ডিভিডেন্ড, লভ্যাংশ বা মুনাফার একটা অংশ, লাভের একটা অংশ। কোম্পানি যে লাভ করবে, মুনাফা করবে, সেই মুনাফার একটা অংশ কে পাবে?
শেয়ার হোল্ডার পাবে, মালিক পাবে। কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। তাহলে গভর্নমেন্টকে আয়কর দিচ্ছে এটি একটি অংশ, নেট মুনাফা থেকে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিব এটি আরেকটি অংশ। আরেকটি অংশ আছে, সেটি হলো কোম্পানির ভবিষ্যৎ প্রয়োজনে কোম্পানি কি করবে? বিভিন্ন ধরনের সঞ্চিতি রাখবে, নেট মুনাফা থেকে কিছু টাকা সরিয়ে আলাদা করে সঞ্চয় করে রাখবে, যাতে ভবিষ্যতে কোনো প্রয়োজনে কোম্পানি সেই টাকা দিয়ে তার উন্নয়নমূলক কার্যক্রম, তার যে চাহিত কার্যক্রম সেগুলো করতে পারে, তার যে টার্গেট উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো করতে পারে, সমাধান করতে পারে, ফুলফিল করতে পারে। তাহলে সংরক্ষিত আয়ের মূলত আমি বলছি তিনটি কাজ। একটা হলো গভর্নমেন্টকে আয়কর দিতে হবে, আয়কর প্রদান। দ্বিতীয়ত লভ্যাংশ প্রদান, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান। তৃতীয়ত কোম্পানি তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন ধরনের সঞ্চিতি তহবিল প্রস্তুত করবে এবং সঞ্চিত তহবিলে ফান্ড স্থানান্তর করবে। তাহলে এই যে তিনটি কাজ, এই তিনটি কাজ আমরা এখানে কিভাবে করব, কি প্রক্রিয়ায় করব, সেটি নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আসলে এখানে মূলত দুটি ভাগে আলোচনা করা যায়। একটি হলো যে সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স বা একটা উদ্বৃত্ত তোমাদের প্রশ্নপত্রে রেওয়া মিলে দেওয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, সংরক্ষিত আয়ের একটি অ্যানসার বা ব্যালেন্স, বিগত বছরের ব্যালেন্স, যাকে আমি এই বছরে বলবো প্রারম্ভিক জের, এই ব্যালেন্সটি রেওয়া মিলে দেওয়া থাকবে এবং তার সাথে আমি কিছু টাকা যোগ করব আর কিছু মাইনাস করব। তাহলে আমি একটু সহজ করে যদি নিয়ে আসি, সংরক্ষিত আয় নির্ণয় করার জন্য কিছু কিছু আইটেম আমি এর সাথে অ্যাড করব, যোগ করব, আর কিছু আইটেম আমি কি করব? মাইনাস করে দেব। তাহলে আমি দুটো অংশ বলতে পারি এখন। সংরক্ষিত আয়ের দুটো অংশ, একটা হলো কিছু আইটেম সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্সের সাথে যোগ হবে, আর কিছু আইটেম কি হবে? বাদ যাবে। তাহলে আমরা এখন সেই দুটো ধাপে যদি আলোচনা করি, যে প্রথম ধাপ হলো, প্রথম অংশ হলো কিছু আইটেম যোগ করব, আর দ্বিতীয় ধাপ হলো, দ্বিতীয় অংশ হলো কিছু আইটেম বাদ দিব। এই যে দুটো অংশ আলোচনা করা, তোমরা একটু ভালো করে ফলো করবা। আমি তোমাদেরকে এটি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, একটা প্রতীকী সংখ্যা ব্যবহার করে দেখাচ্ছি, তোমরা এই স্লাইডটা ফলো করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমেই আছে যে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, এই যে ব্যালেন্স বিডি দেখতে পাচ্ছ, আসলে এটি রেওয়া মিলে দেওয়া থাকবে। কি থাকবে? এটি রেওয়া মিলে দেওয়া থাকবে। আমরা যাকে বলছি যে প্রারম্ভিক জের, এই যে দেওয়া থাকবে প্রারম্ভিক জের, এই ব্যালেন্সটি রেওয়া মিল থেকে আমরা এনে এখানে প্রথমে বসিয়ে দিব। ব্যালেন্স বিডি লিখলেও হবে, প্রারম্ভিক জের লিখলেও হবে। আমি দেখো দুটোই লিখে দিয়েছি, একটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, তোমরা যেভাবে লেখো তাতে কোনো অসুবিধা নেই। তাহলে লক্ষ্য করো, এখানে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জের 50,000 টাকা বসানো হয়েছে। এটি একটি প্রতীকী সংখ্যা, আমরা ধরে নিলাম এই 50,000 টাকা ব্যালেন্স বিডি, এটি আমার প্রশ্নপত্রে দেওয়া আছে। যদি এটি প্রশ্নপত্রে দেওয়া থাকে তাহলে এনে সবার আগে আমি এটি বসিয়ে দেব। এবার এই ব্যালেন্স বিডির সাথে, এই প্রারম্ভিক জেরের সাথে আমি কিছু আইটেম যোগ করব। প্রশ্ন হলো কোন কোন আইটেম যোগ করব? তোমরা দেখতে পাচ্ছ
যদি সম্ভব হয় তোমাদের হাতে খাতা কলম থাকে তোমরা একটু কষ্ট করে নোট করে নাও। তোমাদের মনে রাখতে হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই চ্যাপ্টারটি একটি বাধ্যতামূলক চ্যাপ্টার। এখান থেকে 20 নাম্বার অঙ্ক আসে এবং 20 নাম্বার তোমাদের অ্যানসার করতেই হয়। প্রিয় শিক্ষার্থী, যারা পরীক্ষার্থী আছো এখন এসএসসি পরীক্ষার্থী 2020 পরীক্ষা রুটিন পেয়েছিলে, এই করোনা ভাইরাস জনিত প্রবলেমের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। সামনে একটা রুটিন দিবে, গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে। একটি সময় আমাদের সামনে আছে যে সময়টা আমরা সুযোগ হিসেবে পেয়েছি। এই যে সময়টা সামনে আছে এই সময়ে যাদের প্রস্তুতির ঘাটতি আছে তারা যদি আজকের ক্লাসটা ভালো করে ফলো করো, আমি বিশ্বাস করি তোমার এই 20 নম্বরের যে প্রশ্ন এখান থেকে আসবে সেই 20 নম্বরের জন্য একটা বৃহৎ সাপোর্ট তুমি আজকের ক্লাসে পেয়ে যাবে। সো যাদের হাতে কাগজ কলম আছে তারা নোট করে নিতে পারো। আমি একটু সময় দিব তোমাদেরকে নোট করার জন্য, তোমরা দেখে দেখে নোট করে নিতে পারো। তাহলে এখন আমরা বলছি যে ব্যালেন্স বিডি প্রশ্নে দেওয়া থাকবে সংরক্ষিত আয়ের ব্যালেন্স। এটি বিভিন্ন ভাবে বলা থাকে, কখনো বলা থাকে সংরক্ষিত আয়, কখনো বলা থাকে রক্ষিত আয়, হ্যাঁ রক্ষিত আয় এরকম বলা থাকে। এই যে ব্যালেন্সটি দেওয়া থাকবে এটি আমরা প্রথমে এনে বসাবো। এই 50,000 টাকা প্রথম বসালাম। তারপরে লক্ষ্য করো আছে যোগের মধ্যে দেখো অনেকগুলো আইটেম আছে। প্রথমে বলা আছে চলতি বছরের নিট মুনাফা। তুমি এই চলতি বছরের নিট মুনাফা কোথায় পাবে? তোমার প্রশ্নে চলতি বছরের নিট মুনাফা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি চলতি বছরের নিট মুনাফা প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই। সৃজনশীল প্রশ্নপত্র হয়তো অনেক সময় বলে দেয় যে চলতি বছরের নিট মুনাফা এত টাকা ধরে সংরক্ষিত আয় নির্ণয় করো, তখন তোমার দেওয়া থাকলে তুমি সেটা ধরে করবা। আর যদি দেওয়া না থাকে তাহলে কি করবা? তাহলে তুমি বিশদ আয় বিবরণী করবা। বিশদ আয় বিবরণী করে ওখান থেকে নিট মুনাফা নির্ণয় হবে এবং সেই নিট মুনাফা এনে এখানে বসাতে হবে। কি শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলতি বছর নিট মুনাফা কোনটা? বিশদ আয় বিবরণী করে আমি যে অ্যানসার পাবো সেই অ্যানসারটা এখানে এনে বসাবো। ঠিক আছে? আমি প্রতিটি আইটেম তোমাদেরকে বোঝাবো, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। দ্রুত এগিয়ে গেলে কাজ হবে না। আমরা খুব স্লো আগাবো বাট খুব স্ট্রংলি আগাবো, যেন আমাদের এই চ্যাপ্টারের এই পার্টের কোনো প্রবলেমই না হয়। কারণ আমি জানি এই সংরক্ষিত আয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ পার্ট এটি। তবে মনে রাখবে সংরক্ষিত আয় যে নির্ণয় হবে সেই সংরক্ষিত আয় মালিকানা সত্ত্বের একটি অংশ। যৌথ মূলধনী কোম্পানির যদি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলা হয়, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব যদি নির্ণয় করতে হয়, সেই মালিকানা সত্ত্বের একটি অংশ হলো এই সংরক্ষিত আয়। অনেকে আমরা বলি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, এরকম প্রশ্ন অনেক সময় আমরা করে ফেলি। আসলে এটা আগে আমরা করেছি, আগের সিলেবাসে সেটা ছিল। এখন যে নতুন সিলেবাস আছে, আমরা যে সিলেবাসটি 2015 সাল থেকে স্টার্ট করেছি, যে কারিকুলামে আমরা এখন পড়াচ্ছি, সেখানে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী করতে হবে এর ধরনের কোনো কথা নেই। ওখানে বলা আছে কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে এবং এই মালিকানা সত্ত্ব বিবরণীর একটা অংশ সংরক্ষিত আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সংরক্ষিত আয় আমরা কিভাবে করছি আমি আবারও যাচ্ছি সেখানে। দেখো যোগ করেছে তোমরা কি চলতি মুনাফা, চলতি বছরের নিট মুনাফা, এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আরেকটা আইটেম দেখো আমি বলেছি যোগ করতে, সেটা কি আয়কর ফেরত। ভালো করে ফলো করো, আয়কর ফেরত। আয়কর ফেরত এটা কি? আমরা গভর্নমেন্টকে
আয়কর দিই, প্রতি বছরই গভর্নমেন্টকে আয়কর দিয়ে থাকি। বিভিন্ন কোম্পানিগুলো কোম্পানি আইন এবং ইনকাম ট্যাক্স আইন এবং রাজস্ব বোর্ডের যে প্রতিনিয়ত আপডেট সার্কুলেশন হয়, গভর্নমেন্টের নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুসারে আমরা আয়কর দিয়ে থাকি। তা আমরা যে গভর্নমেন্টকে আয়কর দিলাম, কোনো কারণে সেখানে যে আয়কর দেওয়া হয়েছে সেই আয়কর যদি এমন হয় ফেরত পাওয়া যায়, কোনো কারণে যদি সেই আয়কর ফেরত পাওয়া যায়, বলতে পারো স্যার আয়কর দিলে কি ফেরত পাওয়া যায়? হ্যাঁ, আসলে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ইনকাম ট্যাক্স যে বিধিবিধান আছে সেখানে এই বিষয়গুলো বলা আছে এবং আয়কর অধ্যাদেশেই সেখানে অ্যাপেলেট ট্রাইব্যুনাল থেকে আয়কর সম্পর্কিত বিভিন্ন মামলা মোকদ্দমা হয়, বিভিন্ন ধরনের অভিযোগ আসে, সেগুলোর ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে গভর্নমেন্টের কাছ থেকে সে আয়কর ফেরত পাওয়া যেতে পারে কখনো কখনো। তো যদি এই যৌথ মূলধনী কোম্পানি আয়কর ফেরত পাওয়া যায়, তাহলে সেই আয়কর ফেরত পেলে সেটি আমাদের এখানে যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একজন প্রশ্ন করেছো আমাকে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে। আমি আমার কাছে মনে হচ্ছে তুমি দ্বাদশ শ্রেণীর ছাত্র নও। তুমি যদি দ্বাদশ শ্রেণীর ছাত্র হও, উচ্চ মাধ্যমিক যে শ্রেণী সেখানে একাদশ একটি, দ্বাদশ একটি। তুমি যদি দ্বাদশের ছাত্র হও তাহলে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে তুমি জানো। আর তোমার যদি এমন হয় যে স্যার আমি ছাত্র না, কিন্তু আমি আপনার ক্লাসটা ফলো করছি, এজন্য আমার জানার ইচ্ছে হচ্ছে, বা আমি এখনো একাদশে ভর্তি হয়নি, বা আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করিনি। যারা বিজনেস স্টাডিজ নিয়ে কমার্সে পড়েছে, 9 এ পড়েছে বা 10 এ পড়েছে, তারাও এই প্রশ্নের উত্তর জানে। সো সেটি বিষয় না, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি ক্লাসে। আমার আজকের যে ক্লাসগুলো যারা শুনছেন সেটি আমাদের শিক্ষার্থী হতে পারে, বাংলাদেশের শিক্ষার্থী হতে পারে, যে কোনো পর্যায়ে। আমাদের বিভিন্ন গার্ডিয়ান আছেন, এরাও আমাকে রেসপন্স করছেন। আমাদের বিভিন্ন পর্যায়ের নাগরিকরা আছেন, তারাও আমাদের এই ক্লাসগুলো ফলো করছেন। তো আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে। যিনি প্রশ্ন করেছেন তাকে সম্মান জানিয়ে বলছি যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে। যদি আমার আজকের টপিকের একটু বাইরে চলে গেছে, আমি একটু সময় তারপরে এখানে নিব, হ্যাঁ, তারপরে আমি আবার অঙ্কে চলে আসবো, না হলে আমার এই আজকের যে টপিকটা শেষ করতে পারবো না। প্লিজ অনুগ্রহ করে এই রিলেটেড প্রশ্নগুলো হলে খুব ভালো হবে। যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? আমরা জানি 1994 সালের একটি আইন আছে গভর্নমেন্টের, 1994 সালের কোম্পানি আইন। সেই কোম্পানি আইনে এই সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। কোম্পানি আইনের বিধিবিধান অনুসারে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, তাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হবে। এটি আগে 1913 সালের কোম্পানি আইন অনুসারে পরিচালিত হতো। সেটা ব্রিটিশ মানে আমলে সেই আইনটি ছিল, ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল 1913 সালে। সেই 13 সালের আইন 1994 সালে সংশোধন করা হয়। আমরা জানি যে বর্তমান সরকারও এই আইনটিকে আরো যুগোপযোগী করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা অ্যাকচুয়ালি আরো আধুনিক একটি সুন্দর যৌথ মূলধনী কোম্পানি আইন জাতিকেও হয়তো আশা করি গভর্নমেন্ট উপহার দেবে। তাহলে একটি আমরা যে বড় বড় কোম্পানিগুলো দেখতে পাই, যেমন আমরা বলি যে বাংলাদেশের অত্যন্ত ভালো মানের কোম্পানি বেক্সিমকো একটা কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানি, স্কয়ার, এরকম যে প্রাণ, আরএফএল, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো আসলে এই যৌথ মূলধনী কোম্পানি, হ্যাঁ, তারা এই কোম্পানি আইন অনুসারে চলে, নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। তো ধন্যবাদ প্রশ্নকর্তাকে, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড হলে ভালো হয়, এর বাইরেও থাকলে আপনি করতে পারেন, সেটি আমি পরবর্তী এক সময়, হ্যাঁ, আপনার সাথে
আপনাকে এই প্রশ্নের উত্তর দিব আশা করছি। আমি সকলের কাছ থেকে সহযোগিতা যাচ্ছি। আজকের যে টপিক এর উপর যদি থাকি তাহলে আমার যে রেগুলার শিক্ষার্থী যারা আছো তোমরা তারা উপকৃত হবে। সো আমি আজকের টপিকের উপর থাকতে চাই। আয়কর ফেরত আমি বলছিলাম, আমাকে প্রায় স্টুডেন্টরা ক্লাসে প্রশ্ন করে, স্যার আয়কর দিব, আয়কর যদি দেই, আমি সরকারকে কর দিলাম, তা আমি সরকারকে কর দিয়ে দিলে সেইগুলো আমি ফেরত পাবো নাকি? আবার এটা তো আমার ফেরত হওয়ার কথা না। আমি বলি যে দেখো, আয়কর আমরা পরিশোধ করি সরকারকে, এটা আমার খরচ, এটা আমার নিট লাভ থেকে চলে যায়। কিন্তু কোনো কারণে আয়কর নির্ণয় করতে যদি কোনো ভুল থেকে থাকে, কোনো অসঙ্গতি থেকে থাকে, তাহলে সেই অসঙ্গতি দূর করার জন্য আমার আইনে কিন্তু সুযোগ আছে। সেই সুযোগটি ব্যবসায়ীরা নেয় এবং ব্যবসায়ীরা তো একটা কোম্পানিতে অনেক টাকা আয় করতে, 10 টাকা, 20 টাকা, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা না, তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আয় করতে থাকে। তো এই যে কোটি কোটি টাকা আয়কর দিয়ে থাকে, অনেক বড় টাকা আয়কর দিয়ে থাকে, যদি কোনো বড় রকমের অসঙ্গতি থাকে তাহলে কোম্পানি চিন্তা করে সেই অসঙ্গতি দূর করার জন্য এবং পরবর্তীতে গভর্নমেন্টের কাছ থেকে আবেদন করলে যুক্তি তথ্য উপস্থাপন করতে পারলে এবং আয়করের যে অধ্যাদেশ অনুসারে বিধিবিধান আছে সেগুলো ফলো করে যদি আবেদন করা হয়, আপিল করা হয়, তাহলে গভর্নমেন্টের কাছ থেকে সেই আয়কর ফেরত পাওয়া যায়। ঠিক যুক্তিসঙ্গত কারণেই পাওয়া যায়। তো যদি আমি আয়কর দেই, আয়কর পরিশোধ করি, আয়কর প্রদান করি, তাহলে আমার এই এখান থেকে নিট মুনাফা কমে যাবে, অর্থাৎ সংরক্ষিত আয়ের যে ব্যালেন্সটি কমে যাবে। যদি সেটি ফেরত আসে তাহলে বেড়ে যাবে, বেড়ে গেলে যোগ করতে হবে। সো আয়কর ফেরত যোগ করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট, দাবিহীন লভ্যাংশের অবলোকন। আসলে এই আইটেমটাও বুঝতে হলে আমাকে একটু সময় দিতে হবে এবং তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। তোমরা যদি অমনোযোগী থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাকে বুঝতে হবে লভ্যাংশ কি। আমি এটি ডিটেইলস আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানি তার মুনাফার একটি অংশ, নিট মুনাফার একটি অংশ তার যে শেয়ার হোল্ডার, কোম্পানির যে মালিক তাদেরকে দিয়ে থাকে। শেয়ার হোল্ডার বা মালিক যারা কোম্পানির, তাদেরকে কি করে লভ্যাংশ দিয়ে থাকে, প্রফিটের একটা অংশ দিয়ে থাকে। এখন যাদেরকে আমি এই লভ্যাংশ দিব, যাদেরকে লভ্যাংশ দিব, সেই শেয়ার হোল্ডাররা কোম্পানির কাছ থেকে এই লভ্যাংশটা পাবে। তো কোম্পানি কি করে, তাদেরকে বিভিন্ন ভাবে নোটিশ দিয়ে থাকে যে আপনারা আপনাদের লভ্যাংশের টাকা কোম্পানি অফিস থেকে এসে নিয়ে যান। এটা হলো প্রাথমিক একটা লেভেল, যে লভ্যাংশ কত টাকা পাবে। মিস্টার এক্স একজন শেয়ার হোল্ডার মালিক, তার লভ্যাংশ সে 10,000 টাকা, সে কোম্পানির অফিস থেকে এসে লভ্যাংশ নিয়ে যাবে। অথবা এমন হতে পারে যে ওনার নামে এবং ওনার ঠিকানায় একটা চেক কোম্পানি ইস্যু করে দিতে পারে, যে একটা চেক পাঠায় দিল। এখন বাই পোস্টে যদি একটা ডাকযোগে যদি চেক পাঠানো হয়, সেই চেকটি যদি উনি রিসিভ না করে বা ওনাকে সেই ঠিকানায় কোনো কারণে পাওয়া যায় নাই, তাহলে চেকটা ফেরত আসবে কোম্পানির কাছে আবার। তাহলে ফেরত আসলে এই যে লভ্যাংশ, এই লভ্যাংশ আমি কি করতে পারলাম না, কোম্পানি হিসেবে আমি এটি শেয়ার হোল্ডারদের কাছে পৌঁছাতে পারলাম না। সেকেন্ড স্টেপ হলো, এই লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে এখন যে আধুনিক ব্যবস্থাপনা, এখন যে ডিজিটাল যুগ, আমাদের বর্তমান সরকার কিন্তু যখন প্রথম দায়িত্ব গ্রহণ করেছিল, তার আগে ঘোষণা করেছিল ভিশন 2021, যে 2020 সালে হবে উন্নত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা ডিজিটালি ক্লাস নিচ্ছি, তোমরা ঘরে বসে ডিজিটালি সেই ক্লাস উপভোগ করছো এবং আমরা বলছি এখানে এসে যে এখন এই আধুনিক ব্যবস্থাপনায়, এই ডিজিটাল বাংলাদেশে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হয় কিভাবে, সেটা কি জানো? চেকেও দেওয়া হয় না, আবার বলা হয় না সম্মানিত শেয়ার হোল্ডার আপনি কোম্পানির অফিসে আসেন, আইসা টাকাটা নিয়ে যান, লভ্যাংশ নিয়ে যান, এটাও বলা হয় না। তাহলে কি করা হয়? বলে যে একটা নোটিশ দেয় কোম্পানি
নোটিশ দিয়ে বলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, শেয়ার হোল্ডার, সম্মানিত শেয়ার হোল্ডার, আপনি আমাদের একজন কোম্পানির শেয়ার হোল্ডার মালিক, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ইনফরমেশনগুলো, ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমাদেরকে দেন। তো কোম্পানি একটা ডাটাবেস তৈরি করে ফেলে, সেই ডাটাবেজে তার কে কে শেয়ার হোল্ডার আছে এবং তার এই শেয়ার হোল্ডাররা যে তথ্যগুলো দিল সেগুলো কোন ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড, সেই অ্যাকাউন্ট নাম্বার, শাখার নাম, রাউটিং নাম্বার, বিভিন্ন ইনফরমেশন পায়। সেই অ্যাকাউন্টে কোম্পানির পক্ষ থেকে সেই লভ্যাংশের টাকা সেই পার্টিকুলার শেয়ার হোল্ডারকে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেওয়া হয়। এবং এই কাজটা কিন্তু একটি কোম্পানি জমার কাজটি, পরিশোধের কাজটি, এটি অল্প সময়ে একদিনে এটি করে ফেলে। আমার হাজার হাজার লাখ লাখ যদি শেয়ার হোল্ডার থাকে তাদেরও সমস্যা নেই, জাস্ট তার একটা লিস্ট রেডি করে, একটা ফাইল রেডি করে, কম্পিউটারে সফটওয়্যারে একটা ফাইল রেডি করে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠায় দেয়, এটা ইএফটি হয়ে যায়, যার যার অ্যাকাউন্টে চলে যায়, স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। তারপরে কি হলো, লভ্যাংশ পরিশোধ করা হয়। তাহলে আমরা বলছি যে একটি যৌথ মূলধনী কোম্পানি, একটি কোম্পানি তার মালিক বা শেয়ার হোল্ডার যারা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে থাকে, সে বিভিন্ন উপায়ে লভ্যাংশ দিয়ে থাকে, যেভাবেই হোক না কেন লভ্যাংশ দেয়া থাকে। এখন যেভাবেই হোক না কেন লভ্যাংশ আমি পরিশোধ করলাম, কিন্তু এমন হতে পারে কোন একজন শেয়ার হোল্ডার এসে কোম্পানির কাছ থেকে লভ্যাংশ নেয় নাই, কোন একজন শেয়ার হোল্ডার তার কাছে আমি চেক পাঠিয়েছিলাম, তিনি চেকটা রিটার্ন করেছেন, ওই ঠিকানায় ওনাকে পাওয়া যায় নাই। এমন হতে পারে কোন একজন শেয়ার হোল্ডার তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমাকে দেয় নাই, তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোম্পানির কাছে নাই এই মুহূর্তে, সো তাকে আমি যে ব্যাংকে টাকা ইএফটি করে দিব, অনলাইনে জমা করে দিব, সেটিও পারি নাই। কোম্পানি তখন এই যে লভ্যাংশ, এই লভ্যাংশ তার নিজের কাছে রেখে দেয়। আর কোম্পানি তার যে আর্থিক বিবরণী, সে বলে যে এটি হলো আমার দাবিহীন লভ্যাংশ। এই লভ্যাংশটা কোম্পানির কাছে কি দাবিহীন লভ্যাংশ, অর্থাৎ শেয়ার হোল্ডার এসে তার কাছে এই লভ্যাংশ দাবি করে নাই, এখনো পর্যন্ত দাবি করে নাই। তো এই যে লভ্যাংশ এখনো এসে শেয়ার হোল্ডাররা দাবি করলো না, চাইলো না, ক্লেম করলো না, আমিও দেওয়ার কোম্পানির পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন সেই কর্মকর্তা এই লভ্যাংশ দেওয়ার জন্য চেষ্টা করছেন বিভিন্ন ওয়েতে, বা দিতে পারেন নাই, তখন এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটি তখন কোম্পানির আর্থিক বিবরণীতে দায় পাশে থেকে যাবে। এটি কোম্পানির একটি চলতি দায়। প্রিয় শিক্ষার্থী, এখানে মনে রাখবা, নোট রাখো, দাবিহীন লভ্যাংশ চলতি দায়। আবার বলছি আমি, দাবিহীন লভ্যাংশ এটি কি চলতি দায়, এটি কোম্পানির চলতি দায় হিসেবে কোম্পানির আর্থিক বিবরণীতে দায় পাশে যাবে। এখন এই চলতি দায় বা দাবিহীন লভ্যাংশ, এটাকে বিভিন্ন নামে বলা হয়, অদাবিকৃত লভ্যাংশ। নোট রাখতে পারো তোমরা, দাবিহীন লভ্যাংশের বিভিন্ন নাম হতে পারে, অদাবিকৃত লভ্যাংশ হতে পারে, নির্দাবি লভ্যাংশ হতে পারে। দাবিহীন লভ্যাংশকে আমি বিভিন্ন নামে বলতে পারি, দাবিহীন লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ, নির্দাবি লভ্যাংশ, এইরকম। তো এই লভ্যাংশটি যদি রেওয়া মিলে দেওয়া থাকে, কোথায় থাকে? রেওয়া মিলে দেওয়া থাকে, তাহলে এটি আমার চলতি দায়। এই অ্যামাউন্টটি কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে যাবে। এখন একটি বছর কোম্পানি এই টাকা নিয়ে বসে থাকে, অপেক্ষা করে যে আমার সেই কাঙ্ক্ষিত শেয়ার হোল্ডার যদি আসেন, তাকে আমি এই টাকাটা পরিশোধ করে দিব, দিয়ে আমি দাবি মুক্ত হব, দায় মুক্ত হব। এক বছর পরও যদি এই শেয়ার হোল্ডার এসে আমার কাছে এই লভ্যাংশের পরিমাণ
দাবি করে, লভ্যাংশের টাকা দাবি করে, কোম্পানি সেটি পরিশোধ করে দিবে। কিন্তু 1 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ দাবি করলো না, এই লভ্যাংশ রয়েই গেল। তখন কোম্পানি পরবর্তী যে বার্ষিক সাধারণ সভা এজিএম, সেই পরবর্তী বার্ষিক সাধারণ সভা এটি উত্থাপন করে প্রস্তাব আকারে যে সম্মানিত শেয়ারহোল্ডাররা, আজকে এই সাধারণ সভায় আপনারা সবাই উপস্থিত আছেন, আপনারা সিদ্ধান্ত নেন, এটা আপনাদের টাকা, এটা কোম্পানির টাকা না, এটা আপনাদের টাকা, এই লভ্যাংশের মালিক আপনারা, এটি আমাদের কাছে রয়ে গেছে, আমরা কি করব, কেউ তো নিতে আসতেছে না। এই প্রস্তাব উত্থাপন করা হয় যে আমরা কি করব। তখন সেখান থেকে এজিএম এ বার্ষিক সাধারণ সভায় যদি সিদ্ধান্ত হয় হ্যাঁ এই টাকাটা অবলোকন করে কোম্পানির কাজে ব্যবহার করে ফেলেন, এটাকে অবলোকন করা হোক, যেহেতু নিতে আসতেছে না, তখন এটিকে অবলোকন করা হয়, অর্থাৎ দাবিহীন লভ্যাংশটা চলতে দেয়। যদি এটি অবলোকন করা হয় তখন এটি এই সংরক্ষিত আয়কে বাড়িয়ে দিবে। আমার যে প্রারম্ভিক ব্যালেন্স আমি যোগ করতেছি সেই টাকাটা বেড়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাবিহীন লভ্যাংশ কি, চলতে দেয়, আর এটি অবলোকন কি, তোমরা বুঝতে পেরেছো। এই অবলোকন হলে আমার এই যে ব্যালেন্স সংরক্ষিত আয় সেটি বেড়ে যাবে, সো এখানে যোগ হবে। এবার আমরা আসব তার পরের অংশে। দেখো তারপরে আছে পুরাতন আয়কর সঞ্চিতি বা আয়কর। আরেকটি প্রশ্ন এখানে এসেছে, দাবিহীন লভ্যাংশ এবং অন্তর্বর্তী লভ্যাংশ একই কিনা। আমি এটি পরবর্তীতে আলোচনা করব, আমার আজকে টপিকে আছে, যদি আমার সম্ভব হয় আজকে আলোচনা করার সময় হয় আমি এটা আলোচনা করব, নাহলে আগামী ক্লাসে এটি অন্তর্বর্তী লভ্যাংশ ডিটেইলস আলোচনা করব। এটা আছে এই মুহূর্তে অন্তর্বর্তী লভ্যাংশে আমি যদি যাই, প্রিয় শিক্ষার্থী তুমি একটু অপেক্ষা করো, এই মুহূর্তে যদি অন্তর্বর্তী লভ্যাংশে যাই তাহলে এই জিনিস বুঝতে পারবো না, আমি সেখানে যাব। এটি আমার আলোচ্য বিষয়, অন্তর্বর্তী লভ্যাংশটি আমার একটা আলোচ্য বিষয় আজকে, যদি সম্ভব হয় আজকে আলোচনা করব, না হলে নেক্সট ক্লাসে তোমরা পাবে। কারণ এই সংরক্ষিত আয় নিয়ে আমি তাড়াহুড়া করতে চাই না, একদম দ্রুত পড়াতে চাই না, তোমরা বোঝো না বাট আমি শেষ করে ফেললাম এটি আমি চাই না। আমি চাই আমার সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেন আজকের ক্লাসটি পড়লে এবং তার পরের ক্লাসটি যদি প্রয়োজন হয় এই সম্পর্কে আমি আলোচনা করব, সেটি যদি করে তাহলে এই সম্পর্কিত তাদের মনে আর একটি কোশ্চেনও থাকবে না ইনশাআল্লাহ। সো আমি যেখানে যাচ্ছিলাম যে পুরাতন আয়কর সঞ্চিতি বা আয়কর, এটি নিয়ে বেশ প্রবলেম আছে, এটি নিয়ে তোমরা অনেকেই প্রবলেম পড়ে যাও পরীক্ষার হলে। আমি দেখি যে স্টুডেন্টরা বেশ এখানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। খুব সহজ, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো সুযোগই নাই। তুমি শুধু রেওয়ামিলটা ভালো করে দেখবা, তোমার যে প্রশ্নটা দেওয়া থাকবে প্রশ্নটা ভালো করে দেখবা, ওখানে দেখবা আয়কর দেওয়া আছে এবং আয়কর সঞ্চিতি দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এটা আলোচনা করার জন্য আমি একটু বোর্ড ইউজ করব, তাহলে আমি স্লাইডটা একটু সরাই নিয়েছি, আবার স্লাইডটি তোমাদের সামনে নিয়ে আসব। ঠিক আছে, আমি একটু বোর্ড ইউজ করব। এটি দেখো, রেওয়ামিলে দেওয়া থাকবে, রেওয়ামিলে দেওয়া থাকবে আয়কর সঞ্চিতি। এই আয়কর সঞ্চিতি কোথায় দেওয়া থাকবে? রেওয়ামিলে দেওয়া থাকবে। এই রেওয়ামিলে যে আয়কর সঞ্চিতি দেওয়া থাকে তাকে আমরা বলি পুরাতন আয়কর সঞ্চিতি। রেওয়ামিলে যে আয়কর সঞ্চিতি দেওয়া থাকে তাকে আমরা কি বলি? পুরাতন আয়কর সঞ্চিতি। তা আমি ধরে নিলাম আমার রেওয়ামিলে পুরাতন আয়কর সঞ্চিতি আছে 10,000 টাকা। আমি ধরে নিচ্ছি এখানে এতগুলো
গড় আমি করেছি বলতে পারো স্যার এতগুলো পর করেছেন কেন, এতগুলো মানে কলাম করেছেন কেন? বিভিন্ন এন্ট্রি আইটেমের কারণে বিভিন্ন সময় এগুলো দরকার হয়। কখনো একটা গড় দিয়ে করা যায়, কখনো এই দুটো কলাম করতে হয়, কখনো তিনটা কলাম করতে হয়, সেগুলো আমি আর ডিটেইলস সামনে আলোচনা করব। তো যেটি বুঝাচ্ছিলাম, পুরাতন আয়কর সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া থাকবে। তো ধরে নাও যে এই পুরাতন আয়কর সঞ্চিতি আমার রেওয়া মিলে আছে 10,000 টাকা। পুরাতন আয়কর সঞ্চিতি আমার রেওয়া মিলে আছে কত টাকা? 10,000 টাকা দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এটি আমার প্রশ্নে দেওয়া আছে পুরাতন আয়কর সঞ্চিতি 10,000 টাকা। আর এই প্রশ্নপত্রে আয়কর প্রদান বা আয়কর এটিও লেখা থাকে। প্রশ্নে আয়কর প্রদান বা আয়কর এটিও লেখা থাকে। আমি ধরে নিচ্ছি যে আয়কর প্রশ্নে দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি প্রশ্নে আয়কর দেওয়া আছে 3,000 টাকা। তাহলে পুরাতন আয়কর সঞ্চিতি বেশি আর আয়কর কম, দুটো প্রশ্নে দেওয়া আছে, রেওয়া মিলে দেওয়া আছে। আয়কর সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে 10,000 আর আয়কর রেওয়া মিলে দেওয়া আছে 3,000। আমি এটা থেকে এটা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে থাকবে 7,000। এখানে একটু ভালো করে খেয়াল করো তোমরা, প্রশ্নে থাকবে এই টাকাটি আর এই আইটেমটি, এই 3,000 টাকার এটা প্রশ্নে দেওয়া থাকবে। কখনো এমন হতে পারে যে এই আয়কর এটা বেশি আছে, এটা কম আছে, আয়কর সঞ্চিতি কম আছে। কখনো এমন হতে পারে যে এই অ্যামাউন্টটা কম ছোট, এই অ্যামাউন্টটা বড়। সেটি যদি হয় তাহলে কি হবে? আবার যদি এমন হয় যে পুরাতন আয়কর সঞ্চিতি বেশি আর এই আয়করটা কম ছোট, তাহলে কি হবে? আমি তোমাদের সামনে কিন্তু দুটি প্রশ্ন তুলে ধরেছি। একটা পুরাতন আয়কর সঞ্চিতি এবং আয়কর, এই দুটো আইটেম রেওয়া মিলে থাকলো। আমরা একটু অঙ্ক সমাধান করার আগে, আমি প্রশ্নপত্র অ্যানসার করার আগে আমি একটু দেখে নিব পুরাতন আয়কর সঞ্চিতি এবং যে আয়কর, যদি দুটো আইটেম রেওয়া মিলে থাকে, প্রশ্নপত্রে থাকে, তাহলে এই দুটো আইটেমের মধ্যে কোন টাকাটা বেশি। যদি পুরাতন আয়কর সঞ্চিতি বেশি হয়, যদি পুরাতন আয়কর সঞ্চিতি বেশি হয়, তাহলে আমার এই পুরাতন আয়কর সঞ্চিতি আগে বসাবো, তা থেকে এই আয়করটা মাইনাস করব। আয়করটা কি করব? মাইনাস করব। আর যদি এমন হয় যে আয়কর বেশি হয় আর পুরাতন আয়কর সঞ্চিতি কম হয়, তাহলে এই আয়করটা উপরে বসবে আর পুরাতন আয়কর সঞ্চিতি নিচে বসবে। অর্থাৎ যে অ্যামাউন্টটা বেশি হবে সেটি থেকে ছোট অ্যামাউন্টে মাইনাস করতে হবে। ঠিক আছে? এইখানটাই ভুল হবে তোমাদের, একটু ভুল করে ফেলো, তাড়াহুড়ো করে তো পরীক্ষা হলে একটু খেয়াল করো না, তো জটপট করতে যে কি হয়, কোনটা বেশি কোনটা ছোট এটা খেয়াল না করে একটা লিখে ফেলো, তখন একটু সমস্যায় পড়ে যাও। তো পুরাতন আয়কর সঞ্চিতি যদি বেশি থাকে, তাহলে আমার এখানে যোগ করতে হবে, যোগের এখানে আসবে পুরাতন আয়কর সঞ্চিতি বেশি হলে পুরাতন আয়কর সঞ্চিতি থেকে এবং এই আয়কর মাইনাস করতে হবে, মাইনাস করে যে ফিগারটি আসবে, যে অ্যামাউন্টটি আসবে সেটি যোগ করতে হবে। সংরক্ষিত আয়ের এখানে এসে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি আবার বলছি, পুরাতন আয়কর সঞ্চিতি যদি বেশি হয় তাহলে তা থেকে আয়কর মাইনাস করে যে অ্যামাউন্ট পাবো সেটি আমি কি করব? যোগ করব। আর যদি এমন হয়, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো বোর্ডের দিকে, যদি এমন হয় যে আমার এই আয়কর রেওয়া মিলে আছে 8,000 টাকা আর রেওয়া মিলে আছে পুরাতন
পুরাতন আয়কর সঞ্চিতি। এটা মিলে আয়কর আছে আর পুরাতন আয়কর সঞ্চিতি আছে। এটা মিলে আয়কর আছে 8000 আর পুরাতন আয়কর সঞ্চিতি আমি ধরে নিলাম আছে 3000। তাহলে এটা থেকে এটা মাইনাস করে কত হবে 5000 টাকা। যদি আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি মাইনাস বেশি থাকে তাহলে আমি মাইনাস করব। আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি যদি কম থাকে, আয়কর বেশি থাকে আর পুরাতন আয়কর সঞ্চিতি যদি কম থাকে, ছোট থাকে, তাহলে এর থেকে এটা মাইনাস করব। আর কিছুক্ষণ আগে তার উল্টো করেছিলাম আমি। এখান থেকে এখানে যদি মাইনাস হয় তাহলে এইটা হলো আমার কি প্রদানের আইটেম, এটা আমার কিসের আইটেম পরিশোধের আইটেম। অর্থাৎ আয়কর আমি বেশি পরিশোধ করেছি, আয়কর পরিশোধ করেছি 8000 আর আমি সঞ্চিতি রেখেছিলাম 3000। তাহলে সঞ্চিতি থেকে আয়কর অধিক পরিমাণ পরিশোধ করতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই 5000 টাকা আমার যোগের আইটেমে থাকবে না, তখন এটা বাদের আইটেমে চলে যাবে, বিয়োগের আইটেমে চলে যাবে, যেটি আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো। এই জাতীয় যদি সমস্যা দেখো তোমরা যে আয়করের টাকা বেশি আছে, তাহলে ওইখান থেকে পুরাতন আয়কর সঞ্চিতি মাইনাস করতে হবে। আর যেটা আমি একটু আগে দেখালাম যে আমরা আবার স্লাইডটি দেখি, আবার প্রশ্নটি দেখি, সমাধানটি দেখি, আমরা যে স্লাইডটা দেখাচ্ছিলাম তোমাদের সেই স্লাইডটি আবার দেখি, তাহলে বুঝতে পারবে। আর দ্বিতীয় স্লাইডের মধ্যে আমি এখন যেটা লিখলাম এটিও দেখতে পারো। একটি প্রশ্ন আমার কাছে এসেছে, ঘোষণাকৃত লভ্যাংশ কি আজকে আলোচনা করবেন? হ্যাঁ স্যার, আমার প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ঘোষণাকৃত লভ্যাংশ আলোচনা করব, কিছুক্ষণ পরে সেটা আলোচনা করব, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, কিছুক্ষণ পরে তোমরা এটি পাবে। তো তাহলে এই যে তোমরা দেখছো স্লাইডটি দেখো, এখানে আমি তুলে ধরেছি যে পুরাতন আয়কর সঞ্চিতি বেশি হলে তা থেকে আয়করটা মাইনাস করতে হবে এবং এখান থেকে এটা মাইনাস করে 7000 টাকা আসবে। এই 7000 টাকা আমার যোগের আইটেমের সাথে আসবে এবং এখানে যোগ করে বসাতে হবে। তাহলে আমি ব্যালেন্স বিডি পেয়েছি 50000 টাকা, তার সাথে চলতি বছরের নেট মুনাফা যোগ করেছি, আয়কর ফেরত যোগ করেছি, দাবিহীন লভ্যাংশ অবলম্বন যোগ করেছি, পুরাতন আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট পেয়েছি সেটি যোগ করেছি। টোটাল যোগফল আমার কাছে এসেছে 1,72,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই যে যোগগুলো করেছি, কোন আইটেম যোগ হয়েছে, কেন যোগ হয়েছে, প্রত্যেকটি পয়েন্ট তোমাদেরকে আমি বুঝিয়েছি। আমি বিশ্বাস করি এর বাইরে কোনো আইটেম পরীক্ষায় আসবে না। তোমরাও দেখো, তোমরা তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে দেখো, কেউ 2টা বই, 3টা বই, 4টা বই আমি জানি কিনে কারো কাছে আছে। যতগুলো বই আছে সবগুলো বই বের করে খুঁজো, এর বাইরে কোনো আইটেম নাই। সাধারণত উচ্চ মাধ্যমিক শ্রেণীর সিলেবাসে এর বাইরে থেকে আসে না। বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখো, এর বাইরে থেকে আসে না। তাহলে আমরা সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে কোন কোন আইটেম যোগ করব, কেন যোগ করব, সেগুলো আমরা পুরোপুরি জানার চেষ্টা করেছি। আমি এবার কোন কোন আইটেম বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে, সেই নির্দেশনা, সেই আলোচনা করব। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই সম্পর্কে একটি প্রশ্ন আমার কাছে এসেছে। আমার প্রিয় শিক্ষার্থী প্রশ্ন করেছেন, ঘোষণাকৃত লভ্যাংশ কি স্যার আজকে আলোচনা করবেন? হ্যাঁ, আমি আলোচনা করব, এখনই প্রায় আলোচনা করব। দেখো, লক্ষ্য করো যে আমরা যে আইটেমগুলো যোগ করেছি সেগুলো যোগ করার পরে আমরা বলেছিলাম যে আমরা দুটি ধাপে এটি আলোচনা করব। একটি ধাপ ছিল যোগ করেছি কোন কোনগুলো সেগুলো, আরেকটি ধাপ আমি বলেছি যে বাদ দিতে হবে, কিছু আইটেম বাদ দিতে হবে, কিছু আইটেম যোগ করতে হবে। তো এই যে দেখো, প্রথমে আমি বাদের জায়গায় এসেছি। বাদে আমি যে আলোচনাটি প্রথমেই করেছি আয়কর বা পুরাতন আয়কর সঞ্চিতি, একটু আগে আলোচনা করেছিলাম, আমি বোর্ডে লিখেছিলাম, তোমরা দেখেছো যে আয়কর যদি বেশি হয় ওখান থেকে পুরাতন আয়কর সঞ্চিতি মাইনাস করতে হয়। কিভাবে দেখো, এখানে আমি সেটা দেখিয়েছি তোমাদের। দেখো, এখানে আয়কর আছে 6000 আর পুরাতন আয়কর সঞ্চিতি 2000, তা মাইনাস করার পরে কত হলো 4000 টাকা। এই 4000 টাকা আমার কি হলো, আসলে বাদের আইটেম, বাদ দিতে হবে। আয়কর যদি আমি পরিশোধ করি সেটা কি করতে হবে, আমার সংরক্ষিত আয় কমে যাবে, নেট মুনাফা কমে যাবে।
নিট মুনাফা যদি কোনো কারণে কমে যায় মাইনাস করে দিব, নিট মুনাফা যদি কোনো কারণে বেড়ে যায় প্লাস করে দিব। তবে সেই নিট মুনাফাটা হবে কখনকার নিট মুনাফা? বিশদ আয় বিবরণী করার পরবর্তী যে নিট মুনাফা, সেটি বিশদ আয় বিবরণীর যে অ্যানসার, সেই অ্যানসার নির্ণয় করার পরে যে নিট মুনাফাটা আমি পাচ্ছি, সেই নিট মুনাফা চলতি বছরের নিট মুনাফা সংরক্ষিত আয়ে এসে যখন এটি অ্যাড হবে, তখন আমি বিবেচনা করব কোন আইটেমের কারণে এই সংরক্ষিত আয় বা নিট মুনাফা বেড়ে যাচ্ছে, কোন আইটেমের কারণে কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আয়কর বা পুরাতন আয়কর সঞ্চিতি, আয়কর পরিশোধ করা হয়েছে ৬০০০ আর তার জন্য সঞ্চয় রেখেছি আমি ২০০০, এখান থেকে মাইনাস করে ৪০০০ টাকা পেয়েছি। এই ৪০০০ টাকা আমার বাদ দিতে হবে। এবার সেই কাঙ্ক্ষিত সময় আমার সেই প্রিয় শিক্ষার্থী যিনি প্রশ্ন করেছেন আপনি যে ঘোষণাকৃত লভ্যাংশ, তোমাকে বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো। ঘোষণাকৃত লভ্যাংশ কি? আমি এখানে লিখেছি দেখো প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ প্রপোজড ডিভিডেন্ড, কে বলে ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড, ঘোষণাকৃত লভ্যাংশ। তো প্রস্তাবিত লভ্যাংশ এবং ঘোষণাকৃত লভ্যাংশ একই বিষয়। প্রশ্নপত্রে এটি দেওয়া থাকবে, সমন্বয়ে দেওয়া থাকবে, রেয়া মিলের আইটেম না, সমন্বয়ে দেওয়া থাকবে যে প্রস্তাবিত লভ্যাংশ এত টাকা বা শেয়ার মূলধনের এত % লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো শেয়ার মূলধনের যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন, শেয়ার মূলধন, এই শেয়ার মূলধনের উপরে সাধারণত আমরা কি করি? লভ্যাংশ দিয়ে থাকি। কাকে দিয়ে থাকি? শেয়ার হোল্ডারদের দিয়ে থাকি। তাহলে শেয়ার হোল্ডারদের যে আমরা লভ্যাংশ দিয়ে থাকি, সেই লভ্যাংশকে আমরা বলবো এটি প্রথম কি করা হয়? প্রথম কোম্পানির পরিচালনা পরিষদ, কোম্পানির যারা ডাইরেক্টর, তারা বোর্ড মিটিং এ এটি প্রস্তাব অনুমোদন করেন প্রথমে যে আমরা এবছর এত টাকা লভ্যাংশ দিব শেয়ার হোল্ডারদের বা তাদের মূলধনের এত % লভ্যাংশ দিব। এই যে প্রস্তাব করা হলো, কোম্পানির আর্থিক বিবরণী অ্যানালাইসিস করে কোম্পানির পরিচালনা পর্ষদ যে প্রস্তাব গ্রহণ করেছে যে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ প্রদান করা হবে। যদি এমন হয় যে শেয়ার মূলধন আমার 100 টাকা, তাহলে লভ্যাংশ দেওয়া হবে 10 টাকা, যে 10% লভ্যাংশ প্রদান করা হবে। যদি পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে 20% লভ্যাংশ প্রদান করা হবে, এবছর আমাদের আয় ভালো হয়েছে, এবছর আমরা 20% লভ্যাংশ দিব, তাহলে 100 টাকা মূলধন হলে 20 টাকা লভ্যাংশ পাবে। এই লভ্যাংশ কে পাবে? কোম্পানির শেয়ার হোল্ডার পাবে, কোম্পানির যারা মালিক তারা পাবে। তাহলে এই শেয়ার হোল্ডার যে আমার এই শেয়ার হোল্ডার যারা তারা যে পাবে, এই যে আমি প্রস্তাব করলাম পরিচালনা পরিষদে মিটিং এ সেটা সিদ্ধান্ত হলো যে এটি এবার পরিশোধ করব আমরা। এই সিদ্ধান্তের আলোকে আমার মূলধনের উপরে এই টাকাটাকে আমি আলাদা করে ফেলবো, হিসাব করে বের করে ফেলবো, এবং এই যে শেয়ার মূলধনের উপরে 10% বা 20% লভ্যাংশ আমি নির্ণয় করব, এই লভ্যাংশটাকে বলা হবে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ, আমরা যাই বলো না কেন। প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ একই, এগুলো সমন্বয়ে থাকে। যদি সমন্বয়ে এটি থাকে কি এটি প্রশ্ন আসে, এই সমন্বয়টা পরীক্ষায় আসে। বলতে পারো যে আমি প্রশ্ন আউট করে দিছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তো সামনে, ঢাকা বোর্ডে না, কেন সিলেট বোর্ডে না, রাজশাহী বোর্ডে না, তুমি যে বোর্ডের ছাত্র হও তুমি পরীক্ষায় গেলে এই প্রশ্নটা পাবে। বলতে পারো ঢাকা কলেজ নাসির স্যার প্রশ্ন আউট করে দিছে কি যে এই ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ এটা আসবে। ঠিক আছে? কেন? আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি আইটেম, এই জন্য আমি বলেছি। ঠিক আছে? এটি আসে, প্রায়ই আসে। যেমন তোমরা প্রশ্ন দেখো শেয়ার মূলধন, এটি থাকবেই, মূলধন ছাড়া তো অঙ্ক হবে না। তাহলে যদি মূলধন আসবেই, ঠিক আছে, তাহলে আউট করে দেওয়া হবে না। কিন্তু আসলে এটি কিছু আইটেম থাকে যে আইটেমগুলো খুব ম্যান্ডেটরি আইটেম, খুবই গুরুত্বপূর্ণ আইটেম।
ওই আইটেমগুলো দিয়ে স্টুডেন্টদের যে জ্ঞানের দক্ষতা আর যে ডেপথনেস, সে কতটুকু দক্ষ, কতটুকু শিখেছে, কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে, সেটি আমরা শিক্ষার্থীদেরকে যাচাই করি। এইজন্য এই আইটেমগুলো মাস্ট আসে, সেগুলো খুব ইম্পর্টেন্ট আইটেম। সো আজকের আলোচনায় যেন আমি তাড়াহুড়ো করছি না, আজকের আলোচনায় যে আইটেমগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। সো তোমাকে ধন্যবাদ, তুমি ঘোষণাকৃত লভ্যাংশ নিয়ে প্রশ্ন করেছো এবং তুমি আগামীতে সামনে আরো প্রশ্ন করবে। আমি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তুমি করেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছো প্রিয় শিক্ষার্থী। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশটাই হলো আমার শেয়ার মূলধনের উপর নির্ণয় করব এবং এটি আমার চলতি দায়। এটি প্রথমত সমন্বয় যদি থাকে দুইবার যাবে। তোমরা জানো প্রত্যেকটি সমন্বয় আইটেম দুইবার মিনিমাম যায়, কখনো 4 বারও যায়, সেটি ভিন্ন প্রেক্ষাপট। মিনিমাম দুইবার যায়। এই প্রস্তাবিত লভ্যাংশ এটি এই সংরক্ষিত আয় থেকে মাইনাস হবে, সংরক্ষিত আয় নির্ণয় করার সময় বাদ দিতে হবে। আরেকবার এটি চলতি দায়, আরেকবার কি এটি চলতি দায়। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ থাকলে আমরা দুইবার দিব, একবার এখান থেকে মাইনাস করে দিব, আর একবার এটি কোথায় দিব, চলতি দায়ের পাশে দিব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে ক্লাসটি আছে এই ক্লাসটি আলোচনার সময় প্রায় শেষ, আমি এখানেই শেষ করব। তবে তোমাদের জন্য আগামী ক্লাসটি হবে আরো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো কামনা করছি, তোমরা নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের শুভ কামনা করি। এবং আমাদের শিক্ষার্থীর বাইরেও যারা আছেন আমাদের এই ক্লাসগুলো ফলো করছেন, তারা ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সেই ভালো ডেলিভারি দিতে পারি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।